ছেলেরা তোমরা ভালো আছো তো? তো আমরা ধারাবাহিকভাবে উদয়পুরের অনেক সামাজিক সংস্থার পক্ষ থেকে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই লকডাউন পিরিয়ডে যে তাদের পাঠদানের যে ব্যবস্থা করা হয়েছিল তারই অঙ্গ হিসাবে আমি তোমাদের এর আগেও 2-4টা ক্লাস নিয়েছি নবম এবং দশম শ্রেণীতে। আজকে দশম শ্রেণীর সেকেন্ড চ্যাপ্টার নতুন পাঠ্যক্রমের দ্বিতীয় যে অধ্যায় সেকেন্ড চ্যাপ্টার ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ন্যাশনালিজম ইন্ডিয়া ভারতের জাতীয়তাবাদ, যেটা এই টপিকের উপর আলোচনা করব। লাস্ট কন্টেন্টে আমরা যেটা ডিসকাস করেছিলাম ন্যাশনালিজম ইন ইউরোপ। তো টুডে নাও উই ডিসকাস অ্যাবাউট দ্য ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, ভারতের জাতীয়তাবাদ সম্পর্কে আমরা আলোচনা করব। ইউ নো বেটার দ্য ব্রিটিশ অ্যাবাউট 190 ইয়ার্স রুল ইন ইন্ডিয়া। ব্রিটিশরা ভারতবর্ষে প্রায় 190 বছর শাসন করেছিল। আমাদের যেটা আলোচ্য বিষয় যে আমরা কিভাবে আমাদের মধ্যে এই জাতীয়তাবোধের জাগরণ ঘটেছিল, কোন কোন ফ্যাক্টরগুলি জাতীয়তাবোধের জাগরণে সাহায্য করেছিল, দ্য ফ্যাক্টর দ্যাট লেড টু দ্য গ্রোথ অফ ন্যাশনালিজম ইন ইন্ডিয়ান পিপল, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়ালি মেইন ফ্যাক্টর। আজকে আমরা সেটাই আলোচনা করব। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে অল ওভার ইন্ডিয়াতে স্প্রেড হয়েছিল অ্যান্ড দেন উই বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এটা হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো প্রথমত আমরা আমাদের দেশে যে ন্যাশনালিজম ইন্ডিয়া যে ব্যাকগ্রাউন্ড, যেটা যে পটভূমি, সেটা আমরা আজকে এখন ডিসকাস করব। যে আমাদের ভারতবাসীর মধ্যে কোন কোন বিষয়গুলি জাতীয়তাবাদের উত্থানের ক্ষেত্রে সহায়তা করেছিল, দ্য ফ্যাক্টর দ্যাট লেড টু দ্য গ্রোথ অফ ন্যাশনালিজম অ্যামাং দ্য পিপল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। প্রথমত আমরা ডিসকাস করব আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড, যেটার মূল বিষয় হচ্ছে আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমাদের যে লেখক, সাহিত্যিক, দার্শনিক যারা রয়েছে, যে আমাদের রাইটার্স, ফিলোসফার্স, থিঙ্কার্স যারা রয়েছে, তাদের যে লেখা, রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, দয়ানন্দ সরস্বতী, তাছাড়া বিশেষ করে আমরা আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের, যেটা আমাদের সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে, বন্দে মাতরম ধ্বনি সঙ্গীত। এই যে আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ভারতবাসীর মধ্যে জাতীয় চেতনার উন্মেষে সাহায্য করেছে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে নেচার অফ ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের যে প্রকৃতি, যে ব্রিটিশরা আমাদের দেশে যে এসেছিল, হোয়াই দে কেম ইন ইন্ডিয়া, হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়ালি নেচার অফ দেয়ার রুল, তাদের শাসনের প্রকৃতিটা কি ছিল। বেসিক্যালি এক্সপ্লয়টেশন, তারপরে টর্চার and repressive measure taken by the British government for their own interest, and also they followed the divide and rule policy. এই যে ব্যবস্থাটা রয়েছিল আমাদের ভারতবাসীকে, তাদের শাসনে আমরা দেখেছি তারা আমাদের উপর অত্যাচার করেছে, আমাদেরকে শোষণ করেছে, আমাদের আন্দোলন করতে গেলে, কথা বলতে গেলে আমাদেরকে থামিয়ে দিয়েছে, রিপ্রেস করেছে বা লাঠিপেটা করেছে। এই যে বিষয়গুলি ছিল, অর্থাৎ ভারতবাসীর মধ্যে এই উপলব্ধি এসেছিল যে ব্রিটিশ শাসন এই দেশ থেকে অবসান না ঘটালে ভারতবর্ষের জনগণের আর্থিক উন্নয়ন সম্ভব নয়। নির্যাতন, অত্যাচার থেকে রক্ষার একটাই উপায়, সেটা হচ্ছে স্বাধীনতা। এই চিন্তা এবং ভাবনা ভারতবাসীর মধ্যে ব্রিটিশ বিরোধী মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছিল। অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্ট গ্রোস বিকজ অফ দ্য নেচার অফ ব্রিটিশ রুল। দেন আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আমাদের মধ্যে যে পলিটিক্যাল মুভমেন্ট করার জন্য ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট এজ এ পলিটিক্যাল organization established in 1885, but the Congress actually failed to get the concession from the British government from 1885 to 1905, যেটাকে আমরা কংগ্রেসের আধুনিক মানে মডারেট কংগ্রেস, নরমপন্থীদের যুগ আমরা বলি। 1885 সাল থেকে রাজনৈতিক দল হিসাবে জাতীয় কংগ্রেস যে ব্রিটিশের শাসনের বিরুদ্ধে আন্দোলন তো করেনি, বরং তারা কিছু মিছিল, কিছু মিটিং করতো, কিছু রেজুলেশন, দে টেকেন সাম রেজুলেশন এন্ড দে সাবমিটেড টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, বাট ব্রিটিশ গভর্নমেন্ট ডিড নট গিভ এনি অ্যাটেনশন টু দেয়ার ডিমান্ডস। এটা হচ্ছে মূল বিষয়। কংগ্রেস যেটা ডিমান্ড করতো, দাবি পেশ করতো, ব্রিটিশরা খুব একটা সেই বিষয়ে আলোকপাত করতো না, কোনো সমস্যার সমাধান করতো না।
এই যে মডারেট কংগ্রেসের বা আলোচনার মাধ্যমে যে ভারতবাসীর দাবি দাওয়া পূরণের জন্য যে চেষ্টা হয়েছিল, এটা পরিষ্কার ছিল যে ব্রিটিশের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, আলোচনার মাধ্যমে ভারতবাসীর সমস্যার সমাধান হবে না। এটা কংগ্রেসের প্রথম 20 বছরের ইতিহাস থেকে সেটা পরিষ্কার একটা ধারণা ভারতবাসীর মধ্যে গড়ে উঠেছিল, যেটা ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছিল। অর্থাৎ আন্দোলন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, ব্রিটিশদের হটাতে হবে, ব্রিটিশরা নিজে থেকে যাবে না। অর্থাৎ মডারেটদের 3Ps পলিসি, প্রেয়ার, প্লিজ অ্যান্ড প্রটেস্ট পলিসি কমপ্লিটলি ফেল টু ফুলফিল দ্য ডিমান্ড অফ দ্য ইন্ডিয়ানস। নেক্সট আমরা বলবো সেটা হচ্ছে রিফরমেশন, সংস্কার আন্দোলন, যেটা রিফরমেশন মুভমেন্ট। আমাদের ধর্মীয় সংস্কার আন্দোলন, আমাদের সমাজ সংস্কার আন্দোলন, শিক্ষা সংস্কার আন্দোলন, যে সংস্কারের মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে যে কনসাসনেসটা ডেভেলপ হয়েছিল, সেটা অর্থাৎ ভারতীয়দের যে ধারণার সৃষ্টি হয়েছিল, যে পুরাতন ধারণা থেকে ভারতবাসী বেরিয়ে এসেছিল, ভারতীয়রা আধুনিক শিক্ষা গ্রহণ করার পরিপ্রেক্ষিতে দেশ বিদেশের সংগ্রামের ইতিহাসের সাথে পরিচিত হয়েছিল। তো সমাজ সংস্কারের মাধ্যমে ভারতবাসী কুসংস্কার মুক্ত হয়েছিল, অস্পৃশ্যতা ধীরে ধীরে মুক্ত হচ্ছিল। এটা ভারতবাসীকে ইউনাইটেড হতে ব্রিটিশের বিরুদ্ধে সাহায্য করছিল, যদিও ব্রিটিশরা অ্যাগেন এন্ড অ্যাগেন ট্রাই করেছি কি আমাদের ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ বিভক্ত করে শাসন করার জন্য। মোরওভার আমরা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোকপাত করব, সেটা হচ্ছে কি লাস্ট টপিকে আমরা আলোচনা করেছিলাম যে ন্যাশনালিজম ইন ইউরোপ, ইউরোপের যে জাতীয়তাবাদী উদ্ভবের কারণ। তো ইন্টারন্যাশনাল ইভেন্টস অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্টারন্যাশনাল ইভেন্টস আমরা কি দেখেছি, শিক্ষিত ভারতবাসী দেখেছি আমেরিকার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইতালি জার্মানির ইউনিফিকেশন মুভমেন্ট, গ্রিস ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ফ্রেঞ্চ রেভুলিউশন, রুশ রেভুলিউশন অ্যাকচুয়ালি ইন্সপায়ার দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছে যে যদি ছোট ছোট দেশগুলি, কম জনসংখ্যার দেশগুলি, তাদের কলোনিয়াল রুলার যারা আছে, সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারে, তাহলে হোয়াই নট ইন্ডিয়া, কেন ভারতীয়রা পারবে না? এই প্রশ্নটা একটা বড় করে দেখা দিয়েছিল। তাছাড়া আয়ারল্যান্ডের হোম রুল আন্দোলন ও ভারতবাসীকে স্বায়ত্ত শাসনের যে দাবি, এটা ভারতবাসীকে উদ্বুদ্ধ করেছিল। তো ব্রিটিশ শাসনের যে নেচার, আর ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের মধ্যে এই শাসনের যে প্রভাবটা, এফেক্ট অফ দ্য ব্রিটিশ রুল ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য ইন্ডিয়ান ইন ডিফারেন্ট, সেখানে বিভিন্ন রকম ছিল। তো স্বাধীনতা সম্পর্কে বা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন সম্পর্কেও বিভিন্ন ধরনের মতামত ভারতবাসীর মধ্যে এসেছে। কেউ বলছে সেলফ রুল, স্বায়ত্তশাসন, কেউ বলছেন কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, পূর্ণ স্বাধীনতা, এটা নিয়েও বিরোধ ছিল। তো ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমরা দেখেছি স্ক্যাটারলি যে মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে যে আমাদের বিভিন্ন অঞ্চলে। আমরা দেখেছি মহারাষ্ট্রে তিলকের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছে, পাঞ্জাবে লালা লাজপত রায়দের নেতৃত্বে আন্দোলন গড়ে উঠেছে, বাংলাতে অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল আন্দোলন করছেন। তো স্ক্যাটার্ড মুভমেন্ট হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে অ্যাগেনিস্ট দ্য কলোনিয়াল পাওয়ার। এখানে একটা জিনিস হচ্ছে কি, আন্দোলন হচ্ছে, তাদের লক্ষ্য কিন্তু একটাই, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, তো অ্যাবলিশ দ্য ব্রিটিশ রুল, তো অ্যাবলিশ দ্য কলোনিয়াল পাওয়ার, তাদের সাম্রাজ্যবাদী শাসনের অবসান তারা চাইছে। কিন্তু সেটা স্ক্যাটার্ড, সেটা ইউনাইটেড না, বিভিন্ন রিজনে বিভিন্ন সময় হচ্ছে। ব্রিটিশের পক্ষে এটা পসিবল হচ্ছে টু সাপ্রেস দ্য মুভমেন্ট ইজিলি, এটা ব্রিটিশের একটা সুবিধা হয়েছে। কিন্তু ইউনাইটেড মুভমেন্ট যদি হতো, সমগ্র দেশে যদি কমন মিনিমাম প্রোগ্রাম নিয়ে অ্যাগেইনস্ট দ্য ব্রিটিশ রুল যদি কোনো মুভমেন্ট অর্গানাইজ করা যেত, তাহলে ইট ওয়াজ দ্য ভেরি টাফ ফর দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু সাপ্রেস দ্য মুভমেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সমস্যা ছিল, এই ধরনের মুভমেন্ট গড়ে ওঠা তখনও হয়নি। তো এই পরিপ্রেক্ষিতে আজকে তোমাদের এই জাতীয়তাবাদের যে চ্যাপ্টারটা রয়েছে, এখানে অ্যাকচুয়ালি রোল অফ মহাত্মা গান্ধী মোস্ট ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে মহাত্মা গান্ধী ভারতের রাজনীতিতে আসার আগে ভারতের যে জাতীয় আন্দোলন, সেই আন্দোলনের 2-3টি স্ট্রিম আমরা দেখেছি। একটা হচ্ছে মডারেট কংগ্রেসদের নেতৃত্বে একটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। 1907 আমরা দেখেছি কংগ্রেস ডিভাইডেড হয়েছে, যে ডাইরেক্ট মুভমেন্টের জন্য কংগ্রেস ডিভাইডেড হয়েছে, কংগ্রেস এক্সট্রিমিস্ট হয়েছে। তারপরে আমরা দেখেছি রেভলিউশনারি মুভমেন্টও শুরু হয়েছে, বিপ্লবী আন্দোলন শুরু হয়েছে। অর্থাৎ 3টা স্ট্রিম আমরা দেখতে পাচ্ছি। তো এটা স্ক্যাটার্ড, কোনোটার সঙ্গে কোনোটার খুব একটা সংযোগ ছিল না। আন্দোলন হচ্ছে, ইন্ডিয়ানরা সাফারও করছে,
কিন্তু তার অ্যাকচুয়ালি সমাধান আসছে না। তো মহাত্মা গান্ধী যখন ভারতের রাজনীতিতে আবির্ভূত হলেন, মহাত্মা গান্ধী প্রথম থেকেই একটা লক্ষ্য নিয়ে কাজ করতে লাগলেন যে স্ক্যাটার্ড মুভমেন্টটাকে ইউনাইটেড মুভমেন্টে পরিণত করতে হবে। যে বিচ্ছিন্নভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ বিরোধী যে আন্দোলনটা হচ্ছে সেটাকে একটা ন্যাশনাল মুভমেন্টে রূপান্তরিত করতে হবে, এটা ছিল মেইন ভিউ। দ্যাট ওয়াজ দ্য কি পয়েন্ট ফর দ্য greater movement of India, the greater fight against the British. Mahatma Gandhi actually took the responsibility to unite the people through his common program. এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যে ব্যক্তি, যে মহাত্মা গান্ধী ভারতবর্ষের রাজনীতিতে একটা মিরাকেল পরিবর্তন নিয়ে আসলেন আমাদের স্বাধীনতা সংগ্রামে, সেই পরিবর্তনটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন আন্দোলনগুলিকে একটা জাতীয় আন্দোলনের রূপ দিলেন। যে ব্রিটিশ এখন সমস্যায় পড়ে গেছে যে কন্যাকুমারী থেকে কাশ্মীর আর এদিকে মহারাষ্ট্র থেকে নর্থ ইস্টার্ন রিজন আসাম, সর্বত্রই যখন একসঙ্গে আগুন জ্বলছে তখন ব্রিটিশের ফায়ার সার্ভিস যাবে কোথায়? এই যে সিচুয়েশনটা ক্রিয়েট করেছে, দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ মহাত্মা গান্ধী। এটা এর আগে এই ধারণাটা ছিল না। তো মহাত্মা গান্ধীর রাজনৈতিক জীবনটা একটু আমাদের আলোকপাত করতে হচ্ছে। অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী অ্যাজ এ লয়ার তিনি কাজ শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকাতে। আমরা তার প্রিভিয়াস হিস্ট্রিটা তোমরা ওনার আত্মজীবনী তোমরা দেখবে, কারণ আমাদের এই চ্যাপ্টারে আমরা মূল বিষয়ের বাইরে আলোচনা করব না। তো মহাত্মা গান্ধীর পলিটিক্যাল ক্যারিয়ার অ্যাকচুয়ালি বিগেন ফ্রম দ্য সাউথ আফ্রিকা। There he actually organized a movement against the apartheid policy of the South African government. দক্ষিণ ভারতে বর্ণবাদী সরকারের বিরুদ্ধে ভারতীয়দের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছিল তার বিরুদ্ধে মহাত্মা গান্ধী নিজেই সেখানে এফেক্টেড হয়েছিলেন। তাকে ট্রেন থেকে কালো আদমি করে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তার প্রতিবাদে, এই বর্ণবাদের অবসানের প্রতিবাদে তিনি যে আন্দোলনটা সংগঠিত করেছিলেন সেটা হলো পৃথিবীতে প্রথম সত্যাগ্রহ মুভমেন্ট। That was the first Satyagraha movement in the world that organized by the Mahatma Gandhi in South Africa in 1930, and he succeeded. এই আন্দোলনের ফলে দক্ষিণ আফ্রিকার সরকার 1914 সালে ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট পাস করতে বাধ্য হয়েছিল এবং এই আইনের মাধ্যমে ভারতীয়দের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হতো তার অবসান হয়েছিল। তার পরের বছর 1950 মহাত্মা গান্ধী কেম টু ইন্ডিয়া, ভারতে চলে আসলেন। তো ভারতে আসার পরে তিনি ভারতবর্ষ তিনি ভ্রমণ করেছেন। ইন্ডিয়ান পিপল কেমন আছে ভারতের জনগণ সেটা তিনি নিজের চোখে দেখলেন। সমগ্র ভারতবর্ষ তিনি সেকেন্ড ক্লাস রিজার্ভেশন ট্রেনে তিনি ঘুরলেন, দেখলেন ভারতের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ধর্মীয় অবস্থা, জনগণের কি অবস্থা ব্রিটিশ শাসন, সেটা একদম নিজের চোখে দেখলেন, শুধু বই পড়ে পত্রিকা পড়ে। তারপরে তিনি 1916 তিনি সবরমতী আশ্রম এস্টাবলিশ করেছেন গুজরাটে। দ্যাট ওয়াজ দ্য বিকেম দ্য সেন্টার অফ হিজ মুভমেন্ট, যে সেখান থেকে তিনি আন্দোলন তার কর্মকাণ্ড পরিচালনা করতেন প্রাইমারি লেভেলে। যখন তিনি অল ইন্ডিয়া ফিগার তখন হননি। কিন্তু মহাত্মা গান্ধী একটা জিনিস উপলব্ধি করেছিলেন, ভারতবর্ষের রাজনীতিকে ন্যাশনালাইজ করতে গেলে, যে ন্যাশনাল মুভমেন্টে পরিণত করতে গেলে, জাতীয় আন্দোলনে রূপান্তরিত করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পার্টিসিপেশন অফ মাস পিপল, দ্যাট ইজ দ্য পার্টিসিপেশন অফ peasants and worker in the national movement। এই কাজটা তিনি করেছিলেন। দেশের মোট জনসংখ্যার যেখানে 90% শ্রমিক এবং কৃষক, তারা তখন জাতীয় আন্দোলন থেকে দূরে ছিল। কংগ্রেসের নেতৃত্বে বা শিক্ষিত শ্রেণীর নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে সেটার মধ্যে হার্ডলি 10 to 15% পিপল অর্গানাইজ দ্য মুভমেন্ট স্ক্যাটারলি থ্রু আউট দ্য কান্ট্রি। তো এটা তিনি দেখলেন যে এটার পক্ষে দেশের স্বাধীনতা আন্দোলন জোরদার হবে না, 90% মানুষ যারা দূরে রয়ে গেছে তাদেরকে আনতে হবে। কিন্তু এরা পলিটিক্যালি কনসাস নয়, সেই কারণে তাদের স্বার্থে, তাদের দাবি নিয়ে, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে, তার বিরুদ্ধে তিনি আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাজ এ রেজাল্ট হি ফার্স্ট অর্গানাইজ দ্য পেজেন্টস মুভমেন্ট ইন ইন্ডিয়া 1917 চম্পারণ অফ বিহার এগেইনস্ট দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স। নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে বিহারের চম্পারণে তিনি প্রথম কৃষক আন্দোলনের সূচনা করেছিলেন। সেখানে এই আন্দোলনের মূল কারণ ছিল তিন কাঠিয়া মেথড। সেখানে প্রিভেইলিং দ্য তিন কাঠিয়া মেথড ডিউরিং দ্য ব্রিটিশ রুল। তিন কাঠিয়া মেথডটা কি? যে চাষিরা যারা তাদের জমিতে চাষ করত, 20 ভাগের 3 অংশ জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো।
যদিও 1859-এ নীল চাষকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ বাই ফোর্স নীল চাষ করা যাবে না, সেই জায়গায় ফোর্স করে নীল চাষ তখন ভারতবর্ষে করতে বাধ্য করা হচ্ছে। এখানে কিন্তু এটা বড় কথা নয়, দে ফোর্স টু দ্য ফার্মার টু কাল্টিভেট দ্য ইন্ডিগো। এটা যেমন একটা রয়েছে, এটা কোনটা, তাদের ফার্টাইল ল্যান্ডে যেখানে ধান চাষ করতো, খাদ্য উৎপাদন করতো সেখানে। দ্বিতীয়ত হচ্ছে দে ফিক্স দ্য প্রাইস অফ দ্য ইন্ডিগো, এবং সেই উৎপাদিত নীল কত টাকায় বিক্রি করবে সেটা বিক্রেতা চাষিরা ঠিক করবে না, ঠিক করবে ইন্ডিগো প্ল্যান্টার্সরা। এটা আরো বেশি অপ্রেসিভ ছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করলে ব্রিটিশরা তাদেরকে অত্যাচার করতো, টর্চার করতো, ইভেন তাদের ফ্যামিলি মেম্বার, ইভেন চাইল্ডও সেখান থেকে রেহাই পেত না। এই পরিস্থিতিতে মহাত্মা গান্ধী অ্যাকচুয়ালি তাদের সাথে কথা বলেছিলেন, তিনি তাদেরকে ইন্সপায়ার করেছিলেন ফর ইউনাইটেড against the indigo planters. They strike against the indigo planters. মহাত্মা গান্ধী 17 সালে যখন সেখানে আন্দোলন হচ্ছে, তিনি সেখানে যাচ্ছিলেন, তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছিল। এতে কি হয়েছে, আন্দোলন আরো গতি বৃদ্ধি পেয়ে গিয়েছিল। 1917 সালে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা আরো বেশি চরম আকার ধারণ করেছিল। Thousands of the peasants participated in the movement. At last, the government came to a solution. They released the Mahatma Gandhi and passed the act by banning the indigo cultivation. এইভাবে তার প্রথম যে আন্দোলন, সেই আন্দোলনে কৃষকদের নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি সফলতা পেলেন। এটা একটা উল্লেখযোগ্য দিক। কৃষকরা দেখলো যে তাদের অত্যাচার থেকে কে রক্ষা করেছে, মহাত্মা গান্ধী রক্ষা করেছে, এতদিন তো কেউ রক্ষা করতে পারেনি। তাহলে এখন মহাত্মা গান্ধী ডাক দিলে সবাই আসবে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। নট অনলি দ্যাট, তার আরেকটা লক্ষ্য ছিল যে শুধু শ্রমিক নয়, দেশের কৃষক শ্রমিকদের পার্টিসিপেট করাতে হবে আন্দোলনে। তাদেরকে পার্টিসিপেট করাতে গেলে আগে তাদের স্বার্থ নিয়ে লড়াই করতে হবে। সেই কারণে 1918 সালে তিনি এখানে আমাদের আহমেদাবাদে মিল মালিকদের বিরুদ্ধে, যে মিল শ্রমিকদের নিয়ে একটা স্ট্রাইক করেছিলেন। যে এখানে ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট যেটা হয়েছিল, আহমেদাবাদ স্ট্রাইক, ধর্মঘট যেটা হয়েছিল, এই আন্দোলনেও কিন্তু মহাত্মা গান্ধী সাকসেস হয়েছেন। অর্থাৎ শ্রমিকরা মহাত্মা গান্ধীর নির্দেশে কেউ কাজে যোগ দেয়নি, তাদের উপর টর্চার করা হয়েছিল, তাদেরকে ছাঁটাই করা হয়েছিল, কিন্তু তারা কোনো কথা শুনেনি। They decided not to join the service. তো এই পরিস্থিতিতে মিল মালিকরা একটা নিপোজিশনে এসেছিল, তারা 35% তাদের স্যালারি ইনক্রিজ করতে বাধ্য হয়েছিল। মহাত্মা গান্ধী ফার্দার succeeded in his movement. Then working class people and peasants thought that Mahatma Gandhi became the living god of the working class people. At the call of Mahatma Gandhi, thousands of working class people participated in the national movement. That is the main reason. এইভাবে মহাত্মা গান্ধী দেশের অধিকাংশ মানুষ, শ্রমিক এবং কৃষকদের জাতীয় আন্দোলন সামল করার জন্য তিনি একটা পলিসি অ্যাডপ্ট করেছিলেন, তাদের নিয়ে তিনি লড়াই করেছিলেন। এছাড়া কইরা খেদাতে রিল্যাক্সেশন অফ ট্যাক্স, যে সেখানে এপিডেমিক হয়েছিল, মহামারী হয়েছিল, তো সেখানে ট্যাক্স রিল্যাক্সেশনের জন্য ডিমান্ড করা হয়েছিল সরকারের কাছে, সরকার সেখানে করেনি। গুজরাটের কইরা এবং খেদাতে মহাত্মা গান্ধী সেখানেও প্যাজেন্টস মুভমেন্ট করেছেন। তো সেই প্যাজেন্টস মুভমেন্টও সফল হয়েছিল, তাদের ট্যাক্স রিল্যাক্সেশন করতে বাধ্য হয়েছিল। এভাবে একের পর এক মহাত্মা গান্ধীর নেতৃত্বে আন্দোলন সফল হচ্ছে। তো এই যে পিরিয়ডটা আমরা আলোচনা করলাম, 13 সাল থেকে আমরা আলোচনা শুরু করলাম, এখন আমরা 17 সাল 18 সালে আমরা আলোচনায় আসলাম। এখানে একটা বৃহত্তর ঘটনা ঘটে গেছে। সমগ্র বিশ্বে তখন বিশ্বযুদ্ধ চলছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, from 1914 to 1918. National Congress actually helped the British government. British government committed to the Congress. After the war, they give some concession to the Indians. But in the Act of 1919, Montagu-Chelmsford, the Act, Reforms Act, যে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন, যেটা যুদ্ধের পরে ভারতবাসীদের যুদ্ধে সহযোগিতার জন্য কনসেশন দেওয়ার কথা ছিল, কনসেশন তো দেয়নি, উপরন্তু ব্রিটিশরা ভারতীয়দের যাতে কোনো আন্দোলন করতে না পারে, পলিটিক্যাল মুভমেন্ট করতে না পারে, সেই কারণে উপরন্তু রাওলাট অ্যাক্ট এরা পাস করে দিয়েছে।
That is, the Montagu-Chelmsford Reforms Act failed to fulfill the hope and aspiration of the people of India. Moreover, they passed the Rowlatt Act to suppress the political movement in India. কিছু দেওয়ার পরিবর্তে লাঠির আঘাত দেওয়ার জন্য ব্রিটিশরা তৈরি হয়ে গেল। তো মহাত্মা গান্ধী ব্রিটিশদের এই যে বেইমানি করলো ভারতবাসীর সঙ্গে, সহযোগিতার পরিবর্তে ভারতীয়দের জব্দ করার যে আইন চালু করে দিল, তার বিরুদ্ধে 1919 সালের 6 এপ্রিল তিনি অ্যান্টি রাওলাট অ্যাক্ট মানে মুভমেন্ট অর্গানাইজ করলেন অল ওভার ইন্ডিয়াতে। তিনি at the call of Mahatma Gandhi, thousands of people participated in this movement throughout the country. সমগ্র দেশে এই রাওলাট অ্যাক্ট বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তো রাওলাট অ্যাক্টের মুখ্য উদ্দেশ্য আমি তোমাদেরকে বললাম, এই অ্যাক্টের মুখ্য উদ্দেশ্য ছিল যে to suppress the political revolutionary movement and also curb the national movement. যে আমাদের জাতীয় আন্দোলনকে স্তব্ধ করা, বিপ্লবী আন্দোলনকে স্তব্ধ করা, ব্রিটিশ বিরোধী আন্দোলনকে স্তব্ধ করা ছিল এই আইন। এই আইনের মেইন প্রভিশন যেটা ছিল সেটা ছিল the act allowed determines of political detention of the political prisoners without trial for 2 years. এই আইনের মুখ্য যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে বিনা বিচারে ভারতবাসীকে 2 বছরের জন্য জেলে ঢুকিয়ে রাখবে। এটাকে ভারতবাসী কালো আইন, ব্ল্যাক অ্যাক্ট হিসাবে অভিহিত করেছিল। এই আইনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হয়েছিল, কিন্তু এই আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছিল, রাইটিয়াস পজিশনে হয়েছিল ব্রিটিশরা। এই আইনের বিরুদ্ধে সবচেয়ে বেশি যেটা রিপ্রেসিভ মেজার নিয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাবে 2 জন পপুলার লিডার, কংগ্রেস লিডার সত্যপাল এবং কিসলুকে অ্যারেস্ট করেছিল 10 এপ্রিল 1919। এর এগেনস্টে পিসফুল পিপল actually organized the movement at Amritsar of Jallianwala in Punjab. পাঞ্জাবের অমৃতসর জেলার জালিয়ানওয়ালাবাগে শান্তিপ্রিয় জনগণ তারা সত্যপাল এবং কিসলুকে কংগ্রেসের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে রাওলাট অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছিল। তার প্রতিবাদে তারা সেখানে সমবেত হয়েছিল, ব্রিটিশের বিরুদ্ধে ডিমান্ড করেছিল টু রিলিজ সত্যপাল এন্ড কিসলু, তারপরে টু উইথড্র দ্য রাওলাট অ্যাক্ট, তাদের এইগুলি দাবি ছিল। কিন্তু সেখানে ব্রিটিশ পুলিশ অফিসার জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ পুলিশ এই নিরস্ত্র আর্মলেস পিপলের উপর ফায়ার করেছিল। ওপেন ফায়ার অন আর্মলেস পিপল ফর 50 রাইফেলস, 10 consecutive minutes and 1600 রাউন্ড। প্রায় 10 মিনিট যাবৎ 50টা বন্দুক থেকে 1600 রাউন্ড গুলি নিরস্ত্র ভারতবাসীর উপর চালানো হয়েছিল। As a result, about 1000 people killed by the British police. That was the Jallianwala massacre, Jallianwala incident we know in the history of national movement in India. এটা হচ্ছে জালিয়ানওয়ালা ইনসিডেন্ট, জঘন্যতম হত্যাকাণ্ড। সমগ্র পৃথিবী স্তম্ভিত হয়ে গিয়েছিল ব্রিটিশদের এই আচরণে। নিরস্ত্র ভারতবাসীর উপর যে এভাবে ব্রিটিশ পুলিশ বিনা প্ররোচনায় গুলি চালিয়ে হাজারের উপর নিরীহ নারী, পুরুষ এবং শিশুকে হত্যা করেছে। রিঅ্যাকশন হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে জোরালো। রবীন্দ্রনাথ ঠাকুর ইন প্রটেস্ট এগেইনস্ট দ্য জালিয়ানওয়ালা ম্যাসাক্রে, রবীন্দ্রনাথ ঠাকুর রিফিউজ নাইটহুড টাইটেল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে the British ignited the flame of great war in the India throughout the country. যে ব্রিটিশরা ভারতবর্ষে মহাবিদ্রোহের আগুন জ্বালিয়েছে। মহাত্মা গান্ধী বলেছিলেন এই শয়তানের শাসনের অবসান হবে না, একে ধ্বংস করতে হবে। এবং সর্দার উধম সিং 1940 সালে লন্ডনে এই জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করে এই জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের বদলা নিয়েছিলেন। ব্রিটিশ পত্রিকাতেও সমালোচনা এসেছিল। ব্রিটিশ পত্রিকা এটাকে পৃথিবীর ইতিহাসের একটি রক্তাক্ত ঘটনা বলে বর্ণনা করা হয়েছিল। সমগ্র বিশ্ব ব্রিটিশ শাসনের স্বরূপ দেখতে পেল, ব্রিটিশের নেচার অফ ব্রিটিশ রুল এটা তারা দেখতে পেল। এটা ছিল কড়া প্রতিক্রিয়া। কংগ্রেস এখানে ইনকোয়ারি কমিটি গঠন করার কথা বলা হয়েছিল।
এবং ব্রিটিশ গভর্নমেন্ট হান্টারের নেতৃত্বে ইনকোয়ারি কমিটি ফরম করেছিল। হান্টারকে শেষ পর্যন্ত সার্ভিস থেকে সাসপেন্ডও করা হয়েছিল। তো তিনি যখন ওখানে চলে গেলেন, লন্ডনে চলে গেলেন, সেখানে সর্দার উধম সিং তাকে হত্যা করেছেন। দ্যাট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। তো এটা আমরা ঘটনাটা আমরা আলোচনা করলাম, ইনসিডেন্টটা কি, তার রিয়াকশন কি হয়েছে, ভারতীয়দের রিয়াকশন কি ছিল, রবীন্দ্রনাথ কি করলেন, সুরেন্দ্রনাথ কি করলেন, গান্ধীজি কি করলেন, ব্রিটিশ নিউজ পেপার কি বললো, তারপর তাকে শেষ পর্যন্ত জেনারেল ডায়ার যে নায়ক লিডার ছিল এই হত্যাকাণ্ডে, তাকে হত্যার মাধ্যমে এই ঘটনার বদলা নেওয়া হয়েছিল। তো এই আমরা আজকে অনেকগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। প্রথমত আমরা এই চ্যাপ্টারটা অনেক, এটাকে আমরা যদি একটু ছোট ছোট করে আলোচনা করি, ছাত্রছাত্রীরা তোমাদের এটা বুঝতে খুব সুবিধা হবে। আদারওয়াইজ তোমরা পুরোটা গোলমাল করে নেবে। জাতীয়তাবাদের উত্থানের পেছনে যে ফ্যাক্টরগুলি কাজ করেছিল সেগুলি আমি ডিসকাস করেছি। তারপরে আমরা যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে এই ফ্যাক্টরগুলি থাকা সত্ত্বেও ভারতীয়দের মধ্যে ভারতীয়দের ব্রিটিশ রিপ্রেসিভ মেজারের যে এফেক্টটা ভারতবাসীর মধ্যে একরকম ছিল না, স্বাধীনতা সম্পর্কে ধারণাটা ভারতবাসীর মধ্যে একরকম ছিল না। এরকম পরিস্থিতিতে স্ক্যাটার যে মুভমেন্ট হচ্ছে ভারতবর্ষে, সেটাকে একটা ইউনাইটেড মুভমেন্টে রূপান্তরিত করার জন্য, চেঞ্জ করার জন্য মহাত্মা গান্ধী ভারতের রাজনীতিতে আসলেন। তিনি সেটা লক্ষ্য করলেন এবং লক্ষ্য করার পরে তিনি ব্রিটিশের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছিলেন। কিন্তু ব্রিটিশরা 1919 সালের রিফরমেশন যেটা মন্টেগু চেঞ্জ সংস্কারে, সেটাকে ভারতবাসীকে প্রোভাইড করা হবে বলা হয়েছিল, কিন্তু সেটা করা হয়নি। তারপরে তিনি মোটামুটি ডিসাইড করেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবেন, কিন্তু তার আগে ব্রিটিশরা যখন 1919 সালের রাওলাট অ্যাক্টের মাধ্যমে রিপ্রেসিভ মেজার নিয়েছিল, তার বিরুদ্ধে তিনি প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু করেছিলেন। তার আগে তিনি কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলন বিহার এবং গুজরাটে করেছেন। এভাবে তিনি আপামর শ্রমিক এবং কৃষককে ভারতের জাতীয় আন্দোলনে সমর্থন করার জন্য চেষ্টা করেছেন। তা আমরা জালিয়ানওয়ালাবাগ মেসাকার এবং তার রিয়াকশন অব্দি আমরা আলোচনা করলাম। নেক্সট ডেতে আমরা পরবর্তী পার্টটা আলোচনা করব। এভাবে ধীরে ধীরে আমরা 2টি বা 3টি ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করব। কারণ এই চ্যাপ্টারে হিউজ মুভমেন্ট রয়ে গেছে। কারণ আমাদের নন কোপারেশন মুভমেন্ট রয়ে গেছে, হ্যাঁ, তো আমাদের খিলাফত মুভমেন্ট রয়ে গেছে হিন্দু মুসলিম ইউনিটির জন্য। তারপরে আমাদের স্বরাজ্য পার্টির অ্যাক্টিভিটিস রয়েছে, কংগ্রেস স্প্লিট হবে আবার। ইন দ্য মিন টাইম 1916 যে হোম রুল মুভমেন্ট হয়েছে তা রয়ে গেছে। তারপরে আমাদের 1927 সাইমন কমিশন রয়ে গেছে। 1929 কংগ্রেসের ইম্পর্টেন্ট সেশন, যেখানে কংগ্রেস ফার্স্ট টাইম ফ্রিডম ডিমান্ড করেছিল, এটা রয়ে গেছে। সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট 1930 রয়ে গেছে। 1930 কমিউনাল অ্যাওয়ার্ড রয়ে গেছে। তারপরে এর পরবর্তী সময় আমরা পুনা প্যাক্ট, যেটা আজকে আমাদের রিজার্ভেশন এসেছে, যে পুনা প্যাক্ট কেন্দ্র করে এটা 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট রয়ে গেছে। হিউজ টপিক রয়ে গেছে, কাজে প্রত্যেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করতে হবে। তো তোমরা বাড়িতে বসে তোমরা পড়াশোনা করো, তোমরা ক্লাসগুলি ফলো করো। আমি আশা করছি বোধ বেঙ্গলি এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তোমরা বুঝতে পারবে। আমি গতদিনও বলেছি এটা ভেরি টাফ, দুটো মিডিয়ামের স্টুডেন্টকে অ্যাট দ্য সেম টাইম স্যাটিসফাইড করা, তবু আমি চেষ্টা করছি। তো তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।